সোনাপুর গ্রামে রেহানা তার দুই মেয়েকে নিয়ে বসবাস করত। রেহানার স্বামী কয়েক মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাই সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে রান্না বান্না ও ঘর পরিষ্কারের কাজ করত। এভাবেই দিনরাত কষ্ট করে রেহানা তার দুই মেয়েকে বড় করছে। এমনই একদিন মা, আমার জন্য খাতা আনোনি? তোমাকে তো বলেছিলাম। দাও, আমি লিখব। আখি, আমি আজকে আনতে পারিনি মা। অনেক চেষ্টা করেও কাকিমার কাছ থেকে টাকা নিতে পারিনি, কিন্তু চিন্তা করিস না, কালকে এনে দেব। কালকে এনে দেবে মানে? আমার তো আজকে খাতা দরকার। তোমাকে তো আমি বারবার বলে দিয়েছি, তারপরেও কেন খাতা আনোনি? আমার বন্ধুদের মায়েরা কত ভালো, না চাইতেই সব কিছু দিয়ে দেয়, আর তুমি? তোর বন্ধুদের মায়েরা তো দেবেই, কারণ তাদের অনেক অনেক টাকা, কিন্তু তোদের মায়ের তো এত টাকা নেই, কি করে তোদের আবদার পূরণ করব? মা, তুমি কষ্ট পেও না মা। হয়তো আপু তোমাকে এভাবে বলতে চায়নি, ওর খুব প্রয়োজন তাই বলেছে। না রে মা, তোদের কথায় আমি কেন কষ্ট পাবো? তোদের কথায় আমি কোনো কষ্ট পাই না। শোনো মা, তোমাকে আজকে একটা কথা বলে রাখি। আমাকে অন্তত তোমার এই কালো মেয়ের মতো মনে করো না। ওর মতো সবসময় আমি সব কিছু মেনে নিতে পারবো না, তাই আমার যেটা প্রয়োজন সেটা আমাকে সময়ে দিয়ে দিবে। এই বলে আখি চলে যায়। আমি তো চাই রে তোদেরকে ভালো রাখার, খুশি রাখার, কিন্তু হাজার চেষ্টা করেও যে পারছি না। আমি যে খুব অসহায় মা। এভাবেই নানা রকম কথা ভেবে রেহানা কাঁদতে থাকে। এরপর তিথি, আমার পুতুল কই? আমি তো এখানেই রেখেছিলাম, তুই কি দেখেছিস? হ্যাঁ আপু, পুতুলটা আমার কাছেই আছে। আমি মনের ভুলে বারান্দায় রেখেছি। একটু দাঁড়া, আমি নিয়ে আসছি। আমার পুতুল তুই নিলি কেন? তোকেও তো মা কিনে দিয়েছিল, তারপরেও কেন আমারটা নিলি? আসলে আপু, আমারটা নষ্ট হয়ে গিয়েছে। ওই পুতুলটা তো অনেক পুরনো, তাই তোর নতুন পুতুলটা একটু নিয়েছি। বেশিক্ষণ খেলি নাই, এক্ষুনি এনে দিচ্ছি। শোন তিথি, অন্যের জিনিস দেখে এমন লোভ করা বাদ দে। যেটা আমার সেটা শুধু আমারই থাকবে। তুই কেন আমারটা নিবি? তোর কালো হাতের ছোঁয়া কোনো জিনিস ব্যবহার করব না আমি, বুঝলি? ঠিক আছে আপু, আমার ভুল হয়ে গেছে। আর কখনো তোর কোনো জিনিস আমি ধরবো না। এই বলে কাঁদতে কাঁদতে তিথি চলে যায়। এমনভাবেই আখি রূপের অহংকার করত। মা, তোমাকে কতবার বলেছি যে আমার শাক খেতে ভালো লাগে না, তারপরেও কেন বারবার এসব দিয়ে ভাত খেতে দাও আমাকে? কি করব বল, এখন তো সেরকম রোজগার নেই। তোদেরকে ভালো মন্দ খেতে দিতে হলে তো অনেক টাকা রোজগার করতে হবে আমাকে। শোনো মা, আমি এসব কথা শুনতে চাই না। আমি রোজ রোজ শাক দিয়ে ভাত খেতে পারবো না, তাই তুমি আমাকে মাছ মাংস খেতে দেবে, না হলে আমি কিছুতেই ভাত খাবো না। আপু, তুই কেন এমন করছিস? মা তো ইচ্ছে করে এসব দিয়ে ভাত খেতে দেয় না। মায়ের তো রোজগার নেই, সেটা তো আমাদের বুঝতে হবে আপু। শোন, তোর বোঝার হলে তুই বোঝ, আমাকে জ্ঞান দিতে আসবি না। আমি কিছুতেই শাক খাবো না। ঠিক আছে আখি, তুই আজকে কষ্ট করে খেয়ে নে, আমি কালকে মাছ বা মাংস কিনে আনবো। এই কথা শুনে আখি ভাত খাওয়া শুরু করে। এভাবেই আখি ধনীদের মতো চলতে চাইতো। অন্যদিকে তিথি তার থেকে আলাদা ছিল। সে তার মায়ের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করত। এমনভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। মা, আমি কলেজে যাচ্ছি। আজকে বাড়ি ফিরতে একটু লেট হবে। আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাব, তাই ফোন করে বিরক্ত করো না। ঠিক আছে, যা, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরিস। তোদের ছাড়া আমার খুব একা লাগে। আপু, আমিও কলেজে যাব, চল একসাথে যাই, তাহলে গল্প করতে করতে পেয়ে যাব। কি, আমার সাথে তুই কলেজে যাবি? তোর সাহস তো কম না। তোর চেহারার দিকে একবার চেয়ে দেখেছিস? তোর সাথে আমাকে কেউ দেখলে কি বলবে? হ্যাঁ, তুই তোর মতো যা, আর আমি আমার মতো। খবরদার আমার সাথে আসবি না। আখি, তিথিকে তুই কেন অপমান করছিস? কালো হলেও তো তোরা আপনজন, এমন ব্যবহার করতে নেই। শোনো মা,
আমার একদম কালো পছন্দ না। তাই আমার বোন হোক বা অন্য কেউ, আমি তার সাথে থাকতে চাই না। যদি ক্ষমতা থাকতো তো আমি এ বাড়ি থেকে চলে যেতাম, তাহলে আর এই তিথির সাথে থাকতে হতো না। এই বলে আখি চলে যায়। মা, আপু কেন আমার সাথে এমন করে? নিজের বোন কি এরকম হয়? বুঝলাম ও আমার থেকে সুন্দর, তাই বলে সবসময় অপমান করবে? খুব কষ্ট হয় মা। তুই কাঁদিস না তিথি, একদিন সব ঠিক হয়ে যাবে। তুই যা, কলেজের দেরি হয়ে যাচ্ছে। এই শুনে তিথি চোখ মুছে কলেজে যায়। এই নাও আখি, এই ফুলটা তোমার জন্য। দেখো তো গন্ধ আছে কি না। খুব সুন্দর গন্ধ। তা হঠাৎ আজ ফুল নিয়ে এসেছো কেন? তেমন একটা তো ফুল নিয়ে আসো না। তেমন আনি না বলে কি আজ আনতে পারবো না? আমার আজকে খুব ইচ্ছে করলো, তাই তোমার জন্য ফুল নিয়ে আসলাম। ও, বুঝলাম। আমার খুব ভালো লাগলো যে তুমি আমাকে ফুল দিলে। এভাবেই তারা কথা বলছিল। অন্যদিকে এই পার্কেই তিথি তার বান্ধবীর সাথে ঘুরতে আসে আর আখিকে দেখে ফেলে। এরপর এ কি, আপু এখানে কি করছে? আর ওই ছেলেটাই বা কে? আপুর সাথে এত ঘনিষ্ঠভাবে বসে আছে যে? কি রে, বিড়বিড় করে কি বলছিস? চল অন্যদিকে যাই, একটু কিছু খেয়েই চলে যাব। বেশি দেরি করা যাবে না, মা চিন্তা করবে। হ্যাঁ চল, আমারও বাড়ি ফিরতে হবে। কি রে তুই, আমার ঘরে এসেছিস কেন? কিছু বলবি? হ্যাঁ আপু, তোকে কিছু বলার ছিল, দয়া করে আমার কথাগুলো শোন। বল, কিন্তু বেশি টাইম নিবি না, আমার পড়া আছে। বলছি, তুই কি আজকে পার্কে গিয়েছিলি? কই না তো। কেন, কি হয়েছে? মিথ্যে কেন বলছিস আপু? আমি স্পষ্ট দেখলাম তুই একটা ছেলের সাথে বসে কথা বলছিস। ওই ছেলেটা কে আপু? ও আমার বন্ধু, তাই ওর সাথে একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম। কিন্তু তুই কেন এসব জিজ্ঞেস করছিস আমাকে? সাহস কি বেশি হয়ে গেছে নাকি? সাহস বেশি হবে কেন আপু? আমি তো জাস্ট জিজ্ঞেস করলাম। যাই হোক, তোকে একটা কথা বলি শোন। আমাদের মা আমাদের অনেক কষ্ট করে বড় করছে। আমাদের দুজনকে নিয়ে অবশ্যই মায়ের অনেক স্বপ্ন আছে, তাই মায়ের স্বপ্নগুলোকে এভাবে নষ্ট করিস না আপু। মা অনেক কষ্ট পাবে। ও আচ্ছা, এই ব্যাপার। এখন বুঝলাম। তোর অনেক হিংসা হচ্ছে তাই না, যে আমার মতো এত সুন্দর বয়ফ্রেন্ড হয়নি। হবেই বা কি করে? তোর যে চেহারা, এটা দেখেই তো ছেলেরা পালায়। শোন তিথি, ছোটর মতোই থাক, আমার বিষয়ে মাথা ঘামাস না। যা এখান থেকে। তোকে কিছু বললেই তো শুধু রূপের কথা বলে অপমান করিস। কিন্তু বিশ্বাস কর আপু, আমি এসব ভেবে তোকে বলিনি, মায়ের কষ্টের কথা ভেবে বলেছি। এখন শুনবি কি শুনবি না সেটা তোর ব্যাপার। আমি আসি। মা, আমি একটা ছেলেকে ভালোবাসি। ও আমাকে বিয়ে করতে চায়। এতদিন বেকার ছিল, কিন্তু এখন আর নেই, তাই ওর পরিবার রাজি। তুমি কি বলো? তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিবি? তুই না বলতি তুই পড়াশোনা করে ডাক্তার হবি? ওসব কথা বাদ দাও। ডাক্তার হতে অনেক টাকা দরকার, সেটা কি তোমার দ্বারা সম্ভব? এটা শুধু স্বপ্ন দেখা, তাই এই স্বপ্নের দিকে ছুটতে চাই না। আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তুই যখন সব কিছু ঠিক করেই ফেলেছিস, তখন আর আমার কিছু বলার নেই। আমিও রাজি, কিন্তু আমাকে কিছুদিন সময় দে। অনুষ্ঠান করার জন্য তো কিছু টাকার দরকার, সেটা আগে জোগাড় করি। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি করো। অভি বেশি সময় দিতে চাইছে না। মা, তুমি রাজি হয়ে গেলে? একবার জিজ্ঞেসও করলে না যে ছেলেটা কি করে, বাড়ি কোথায়? এগুলো জিজ্ঞেস করে কি হবে বল? আমার যদি ছেলেটাকে পছন্দ না হয়, তাহলে কি বিয়েটা বন্ধ হবে? কখনোই না। তাই আর কিছু জানতে চাইনি। আখির কপালে যা আছে তাই হবে। মা হিসেবে শুধু দোয়া করতে পারি যাতে ও সব সময় ভালো থাকে। এভাবেই তারা কথা বলতে থাকে।
বেশ কিছুদিন পর আখি আর অভির বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়িতে গিয়ে আখি বেশ ভালোই দিন কাটাতে থাকে। এরপর আখিমা, তুই কেমন আছিস? তোকে কতদিন দেখি না। জামাইকে সাথে নিয়ে কিছুদিনের জন্য ঘুরে যা। আমি ভালো আছি মা, খুব ভালো আছি। আর আমি এখন তোমার বাড়িতে যেতে পারবো না মা। কালকে অভির সাথে আমি হানিমুনে যাচ্ছি 7 দিনের জন্য। তারপর যদি টাইম পাই তো যাব। ও আচ্ছা মা, তাহলে তাই কর। আর ভালোভাবে থাকিস। ঘুরতে গেলে বেশি করে শীতের জামা নিয়ে যাস। এখন তো বেশ ভালোই শীত পড়েছে, ঠান্ডা যেন না লাগে। তোর তো আবার অল্পতেই ঠান্ডা লেগে যায়। তোমাকে কিছু বলতে হবে না মা, অভি সব কিছুই জানে। ও আমার খেয়াল রাখবে। আচ্ছা এখন রাখি, অভি ডাকছে। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, এখন আর মাকে প্রয়োজন নেই। ও একাই চলতে পারে। তুই ভালো থাকিস মা, তোকে সব সময় আমি দোয়া করি। কি গো আখির মা, কি করছো? কিছুই করছি না আপা, এমনিতেই বসে আছি। তা তুমি হঠাৎ আমার বাড়িতে, কিছু বলবে? হ্যাঁ, কিছু কথা বলতেই এলাম। বলছি, তোমার বড় মেয়ের তো বিয়ে হয়ে গেল, এবার ছোট মেয়েরও বিয়ে দিতে হবে। তাই তিথির জন্য একটা সুপাত্র আছে, যদি বিয়ে দিতে চাও তো বলো। কে সেই ছেলে? কি করে? বাড়ি কোথায়? ছেলেটার বাড়ি তোমার বড় মেয়ের বাড়ির কাছেই, কিন্তু রাহুলের আর্থিক অবস্থা তেমন ভালো না। ও তোমার মেয়ে তিথিকে দেখেছে, রাহুলের নাকি খুব পছন্দ হয়েছে। তাই তোমার কাছে প্রস্তাব দিতে এলাম। সব কিছুই ঠিক আছে, কিন্তু তুমি তো জানো আপা, আমার মেয়েরা কত কষ্ট করে বড় হয়েছে। তাই আমি আবারও আমার মেয়েকে কষ্টের মধ্যে ফেলতে চাই না। আমি জানি আমার তিথির গায়ের রংটা একটু কালো, কিন্তু তাই বলে যেখানে সেখানে তো আর বিয়ে দিতে পারবো না। দেখো আখির মা, আমি তোমাদের ভালোই চাই, তাই বিয়ের কথা বলতে এলাম। আর শোনো, রাহুল আমার বোনের ছেলে। ও গরিব হলেও খুব ভালো মনের মানুষ। ওর সাথে মেয়ে বিয়ে দিলে কখনোই তুমি ঠকবে না। এবার বাকিটা তোমার ইচ্ছে। ঠিক আছে আপা, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি রাহুলের কথা তিথিকে বলি, দেখি ও কি বলে। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর তিথি কলেজ থেকে বাড়ি আসলে তার মা তাকে বিয়ের বিষয়ে সবটা বলে। মা, তুমি ছেলেটাকে দেখো, যদি সত্যিই ছেলেটা ভালো মনের মানুষ হয় তাহলে আমি তাকে বিয়ে করব। টাকা পয়সা কিছুই চাই না আমার, আমি শুধু একটা ভালো জীবন সঙ্গী চাই। এই কথা শুনে রেহানা খুবই খুশি হয়। এরপর রাহুলের ব্যাপারে খোঁজ নিয়ে কিছুদিনের মধ্যেই রাহুল আর তিথির বিয়ে দেয়। আজ কি রান্না করেছো তিথি? ঘরে বাজার ছিল না, তাই শাক তুলে এনে ভাজি করেছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। আর ভালো মন্দ, শাকের যেমন স্বাদ তেমনই তো থাকবে। বিয়ের পর থেকে তো ভালো কিছু তোমাকে খেতেই দিতে পারি না। আমার ভালো কিছু লাগবে না গো, শুধু তোমার ভালোবাসা পেলেই এই অভাবের সংসারেও আমি সুখ খুঁজে নেব। তোমার মতো বউ পেয়ে আমার জীবন ধন্য গো। তুমি অনেক ভালো একটা মেয়ে। উপরওয়ালা তোমাকে একদিন না একদিন ঠিক সুখের মিলাবে। তাই যেন হয়, কিন্তু তোমাকে সাথে নিয়েই যেন সুখ করতে পারি। নাও, খেয়ে নাও, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। এরপর তারা দুজনে খাবার খায়। আখি, এই নাও তোমার হীরের নেকলেস। তুমি তো সেই কবে থেকে চাইছো, অবশেষে দিয়েই দিলাম। ওয়াও, তুমি সত্যি হীরের নেকলেস নিয়ে এসেছো। আমার কি যে খুশি লাগছে। আচ্ছা, তুমি এত টাকা কোথায় পেলে? তোমার কেন এসব শুনতে হবে আখি? তুমি তোমার জিনিস পেয়ে গেছো, এটাই তো অনেক, তাই না? ঠিক বলেছ। আচ্ছা চলো না অভি, আমরা কোথাও থেকে ঘুরে আসি। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। যাব, কিন্তু আজ না, অন্য দিন। তুমি যাও, গহনাটা পরে দেখো কেমন লাগে তোমাকে। এভাবেই আখি স্বামীর কাছ থেকে হীরের গহনা পেয়ে অনেক খুশি হয়। অন্যদিকে তার ছোট বোন তিথি না খেয়েই দিন কাটাতে থাকে। তার যেন অভাবের কোনো শেষ নেই। তিথি, আমি কাজে যাচ্ছি, দেখি আজ কেমন কাজ হয়। ঠিক আছে যাও, কিন্তু সাবধানে কাজ করো। তাড়াহুড়ো করতে গিয়ে যেন কোনো ক্ষতি না হয়।
না না, কিছু হবে না, তুমি সাবধানে থেকো, আমি বিকেলে বাড়ি আসবো। এই বলে রাহুল কাজে যায়। ভাবি, ও ভাবি, তাড়াতাড়ি বাইরে আসুন। এ কি হয়েছে ওর? তুমি ওকে এভাবে ধরে আছো কেন? ভাবি, রাহুল মাল টানতে গিয়ে পড়ে গিয়েছিল, তাই ওর ডান পাটা ভেঙে গেছে। আমি ডাক্তারের কাছে গিয়ে ব্যান্ডেজ করে নিয়ে এসেছি। আপনি ওকে ধরেন, ঘরে নিয়ে যেতে হবে। এরপর রাহুলকে তারা ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। এবার কি হবে আমাদের? তুমি কাজ না করলে যে না খেয়ে মরতে হবে। কি যে করব। তুমি চিন্তা করো না, আমার তেমন কিছু হয়নি। 2-1 দিন পরেই সব ঠিক হয়ে যাবে, তখন কাজ করলে কিচ্ছু হবে না। তোমার পাটা ভেঙে গেছে, ডাক্তার কিছুদিনের জন্য রেস্ট নিতে বলেছে। এই অবস্থায় কাজ করলে অনেক বড় সমস্যা হতে পারে, তাই তোমার কোনো কাজ করা যাবে না। আচ্ছা বাদ দাও, তুমি এখন একটু ঘুমানোর চেষ্টা করো, আমি বাইরে যাচ্ছি। কি ব্যাপার তিথি, তুই এখানে কেন এসেছিস? আপু, তোর সাথে আমার কিছু কথা ছিল, তাই আসলাম। আমার সাথে তোর কি কথা? বল শুনি। আপু, রাহুলের কাজ করতে গিয়ে পাটা ভেঙে গেছে। ওর বেশ কিছুদিন বাড়ি বসেই কাটাতে হবে, কিন্তু আমাদের তো তেমন টাকা পয়সা নাই যে এতগুলো দিন বসে খাবো। তাই উপায় না পেয়ে তোর কাছে আসলাম। তুই কি আমাকে কিছু টাকা ধার দিবি? রাহুল সুস্থ হলে দিয়ে দেব। কি বলছিস? তোর টাকার প্রয়োজন? কিন্তু আমি তো শুনেছি তুই বলেছিলি তোর টাকা পয়সার কোনো দরকার নেই, তোর শুধু ভালো মনের মানুষ দরকার, তাতেই তো তোর পেট ভরবে। তাহলে এখন আবার টাকার জন্য আমার কাছে কেন এসেছিস? আপু, মানুষের জীবনে সব কিছুই দরকার, কিন্তু আমি যে সময়ে ওই কথাটা বলেছিলাম তখন ভালো মনের মানুষই দরকার ছিল, টাকা নয়। কিন্তু এখন খুব টাকার প্রয়োজন রে। শোন তিথি, তোর টাকার প্রয়োজন তো আমি কি করব? তোর মতো ভিখারিকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না। বলা তো যায় না যে টাকা নিয়ে পালিয়ে গেলি। ছি আপু, তুই আমাকে এমন মনে করিস? তুই আমার নিজের বড় বোন, তাই অন্য কারো কাছে টাকা না চেয়ে তোর কাছে আসলাম, যে হয়তো আমার বোন আমাকে টাকা দিয়ে সাহায্য করবে। কিন্তু তুই আগের মতোই আছিস, একটুও বদলাসনি। আমি এটা জানতাম না রে, তাই ভুলে তোর কাছে চলে এসেছি। আমার আর টাকা লাগবে না, না খেয়ে থাকলেও কখনো তোর কাছে আসবো না। এই বলে কাঁদতে কাঁদতে তিথি চলে যায়। কি হয়েছে? তুমি কোথায় গিয়েছিলে? আর কাঁদছই বা কেন? আর কাঁদছই বা কেন? রাহুল বারবার জিজ্ঞেস করায় তিথি তাকে সব কিছু বলে। তুমি কেন গিয়েছো? শুধু শুধু এত অপমানিত হয়ে আসলে আমারও যে খুব কষ্ট হয়। আমি যে তোমার চোখের পানি সহ্য করতে পারি না তিথি। তুমি কষ্ট পেও না, আমার বোন আমাকে কথা শুনিয়েছে, কিছুদিন পরই আমি ভুলে যাব। বোনের সাথে কি কখনো শত্রুতা হয় বলো? তুমি যে কতটা ভালো তা তুমি নিজেও জানো না। তুমি দেখতে কালো হলেও তোমার মনটা হাজার হাজার সুন্দরী নারীর থেকেও অনেক সুন্দর। এভাবেই তারা কথা বলতে থাকে। তিথি তার সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করতে লাগে। এটা দেখে রাহুলের খুবই কষ্ট হয়। এরপর তিথি, আমার জন্য আর কত কষ্ট করবে তুমি? তোমার আর কারো বাড়িতে কাজ করতে যেতে হবে না, এখন থেকে আমিই কাজ করব। কি বলছো? তোমার এখনো কোনো কাজ করা যাবে না। ভারী কাজ করলে পায়ের ক্ষতি হতে পারে। আমি ভারী কাজ করব না, তুমি চিন্তা করো না। আমি আমার মায়ের গহনা বন্ধক রেখে সেই টাকা দিয়ে শহরে কাপড়ের দোকান দেব, তারপর টাকা জমিয়ে মায়ের গহনা ছাড়িয়ে আনবো। কি বলছো? তুমি তো কখনো মায়ের গহনাতে হাতও দাওনি, আর আজ বন্ধক রাখতে চাইছো? না না, তোমার এটা করতে হবে না। যদি কোনোভাবে ব্যবসায় লস হয় তখন কি হবে? তুমি তো আমার ঘরের লক্ষ্মী, তুমি থাকতে কোনো ক্ষতি হবে না। তুমি শুধু আমার পাশে থেকে সাহায্য করো। এরপর কিছুদিনের মধ্যেই রাহুল তার মায়ের গহনা বন্ধক রেখে শহরে একটা কাপড়ের দোকান দেয়। আস্তে আস্তে রাহুলের দোকানে বিক্রি ভালো হতে শুরু করে। তখন রাহুল টাকা জমিয়ে তার মায়ের গহনা ছাড়িয়ে আনে।
তুমি এত কম সময়ে এত কিছু করবে তা আমি ভাবতেও পারিনি। আজ আমি ভালো মনের মানুষ ও টাকা দুটোই পেলাম। আমি এখন অনেক সুখী। আজ যা যা হয়েছে সব তোমার জন্য। তুমি আমাকে সাহায্য না করলে এসব কিছুই হতো না। আমি তো তোমার মতো এত শিক্ষিত নই। এভাবেই তারা কথা বলতে থাকে। অন্যদিকে, কি গো, তোমাকে না বলেছি আমার জন্য একটা নতুন শাড়ি আনতে? আনোনি কেন? চুপ করো আখি, আমার আর কিছুই ভালো লাগছে না। তোমার লক্ষ লক্ষ টাকার আবদার পূরণ করতে গিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি। কি বলছো এসব? আমার আবদার পূরণ করতে গিয়ে তুমি নিঃস্ব হয়ে গেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে সব কিছু খুলে বলো। আমি লাখ লাখ টাকা লোন নিয়ে তোমাকে দামি দামি গহনা দিতাম, বিদেশে ঘুরতে নিয়ে যেতাম। এখন আমি ব্যাংকের টাকা শোধ করতে পারিনি বলে তারা আমার সমস্ত টাকা নিয়ে নিয়েছে। বাড়িটাও নিলামে উঠবে। এখন আমাদের রাস্তায় গিয়ে থাকতে হবে। বুঝেছো এবার? হায় হায়, কি হলো? আমার অতিরিক্ত ভালো জিনিসের আশায় সব কিছু শেষ হয়ে গেল। এবার আমাদের কি হবে? এভাবেই আখি কাঁদতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই বাড়িটা নিলাম হয়ে যায় আর তারা পথে পথে ঘুরতে থাকে। এরপর এ কি আপু, তোদের এই অবস্থা কেন? কি হয়েছে তোদের? এরপর আখি তিথিকে সমস্ত কথা খুলে বলে। হায় রে নিয়তি, কে জানতো যে তুই এতটা নিঃস্ব হবি আর আমি এমনভাবে থাকবো। আমি তো কষ্টের পর সুখ পেয়েছি, এটা আনন্দের। কিন্তু সুখের পর কষ্ট পেলে যে সেই কষ্ট সহ্য করার মতো নয়। যাই হোক, চল আপু, তোরা আমাদের বাড়িতে চল। আজ থেকে তোরা আমাদের সাথেই থাকবি। হ্যাঁ আপু ভাইয়া, আপনারা চলেন আমাদের সাথে। যতদিন না ভাইয়া আগের মতো অবস্থায় না ফেরে ততদিন আপনারা আমাদের সাথেই থাকবেন। সত্যিই রে তিথি, তুই জিতেছিস। যেমন ভালো মনের মানুষ পেয়েছিস, তেমন আজ টাকাও পেয়েছিস। কিন্তু আমি অতিরিক্ত লোভ ও হিংসা করার কারণে সব কিছু নিজে হাতে শেষ করেছি। এভাবেই আখি তার ভুল বুঝতে পারে। তারপর তারা তিথির বাড়িতে সবাই মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।